হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নিশিরাত। শহরে ব্যস্ত রাস্তায় যান চলাচল কিঞ্চিত কমেছে, তবুও চারপাশ থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। শহরে এই একটাই সমস্যা, গভীর রাতেও আশেপাশের সোডিয়াম আলো, লাইট, মানুষের কলরব আর গাড়ি চলাচলে মনেই হয় না গভীর রাত। এই নিস্তব্ধতার মাঝেই সিরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অজানা এক ভয়ে তার দমবন্ধকর অবস্থা হচ্ছে। প্রমুখ তাইমা খানমের ফোনটা ঘাটাঘাটি শুরু করল। নেই, আর তেমন কিছুই নেই, শুধু এই ভিডিওটাই আছে, তাও আবার ঝাপসা, কিন্তু কথাগুলো একদম স্পষ্ট। প্রমুখ মাথা ঠান্ডা করে ভিডিওটার ডিটেইলস চেক করল। তৎক্ষণাৎ দেখতে পেল ভিডিওটা পুরনো কয়েক মাস আগের, অথচ একটি বারের জন্য তাইমা খানম তাদের জানায়নি। কেন? তাহলে কি শত্রুপক্ষ বুঝে গিয়েছিল এই ভিডিও তার কাছে আছে? মস্তিষ্ক চাপ দিল প্রচণ্ড চিন্তায়। সিরাতের কান্নামিশ্রিত মুখ হাত নিয়ে উপরে তুলল প্রমুখ। কৌতূহলবশত বলল, ভিডিওটা কয়েক মাস আগের, আম্মা কেন আমাদের জানায়নি? সিরাত চোখ মুখ মুছল, ধরা গলায় বলল, জানি না। ভিডিওটার লাস্টটুকু দেখেছ? লোকগুলো চেঁচাচ্ছে। আম্মার ফোন কল আসে ওই মুহূর্তে। সাফওয়ান হয়তো বুঝে গিয়েছিল, তাই বলছে কার ফোন বাজে। সিরাত আবারও ভিডিওটা দেখল, বলল, কুমিল্লা গিয়ে কাউকে খুন করেছে। প্রমুখ কপাল কুঁচকে তাকায়। হঠাৎ কেন জানি ঘামতে শুরু করল। গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। বিছানা থেকে উঠে সোফায় গেল। ওই ভিডিও আর তাইমা খানমের খুন হওয়া সিসি ক্যামেরার ফুটেজ বারবার দেখতে লাগল। কয়েকবার আগা গোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোল থেকে ল্যাপটপ সাইডে রাখে। মাথা সোফায় এলিয়ে দিয়ে অসহায় কণ্ঠে বলল, এবার কি বলবে সিরাত? তোমার শুভাকাঙ্ক্ষী আম্মাকে মেরেছে গু। সিরাত আত্মাধক করে উঠে দৌড়ে প্রমুখের পাশে বসে বলল, আমি বিশ্বাস হচ্ছে মা, আমার মায়ের সাথে ওর কি শত্রুতা? কেন খুন করবে ও? এই ভিডিওর জন্য? তোমাকে কিডন্যাপ করার সময় ওর রূপ দেখনি? কতটা হিংস্র হয়ে গেছিল। আমাকে আঘাত করে, পারলে তো ওই দিন মেরেই ফেলত। সেই সুযোগ ছিল না বলে এত জলদি সব ভুলে গেলে? সিরাত চোখ বন্ধ করল, মনে করতে থাকে সেই কালো অতীতের ঘটনা। তৎক্ষণাৎ গলা শুকিয়ে আসে তার। কি বিভৎস সেই দিনগুলো কেটেছিল তার। ভদ্রতার আড়ালে এক হিংস্র পশুর ন্যায় সাফওয়ান দেখেছিল, যে জোরজবরদস্তি করে সিরাতকে চেয়েছিল। তবুও মন কেমন সায় দিচ্ছে না। সে ইতস্তত বোধ করে বলল, তবুও ও কিভাবে মাকে খুন করবে? প্রমুখ ভাবল কিছু, অতঃপর বলল, আম্মা সাফওয়ানকে চিনত? অথবা সাফওয়ান কি জানেনি ওটা তোমার মা? সিরাত মনে করার চেষ্টা করল, ফট করে বলল, না, তাদের দেখা হয়নি। সাফওয়ানকে অনেকবার বাসায় যেতে বলেছিলাম, কিন্তু ব্যস্ত থাকায় যায়নি, আর দেখাও হয়নি। তাহলে চেনার তো প্রশ্নই আসে না। গিয়ে তুমি শিওর? 100%। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে ওর শত্রু মনে করেই খুন করেছে। যে যাই হোক, ওকে ধরলেই সব ক্লিয়ার হবে। প্রমুখ ল্যাপটপ আর ভিডিওটা অন করে দিল। দুটি মানুষের অবয়ব গভীর চোখে সিরাতকে ফোকাস করতে বলে। সিরাত তা দেখে চোখ বড় বড় করল। দুটি মানুষের বডি, হাঁটা চলা একই ধরনের। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার মা এমন কিছু প্রমাণ রেখে গেছে যেটা হয়তো আমার সাথে জড়িত। উনি অজান্তেই আমাকে অন্ধকারের মাঝে এক বিন্দু আলোর দেখা মিলিয়ে দিয়েছে। কারণ এই ভিডিওর 2 দিন আগে আমি কুমিল্লা যাই, তাও যার খুঁজে গিয়েছিলাম সে অলরেডি খুন। কেন জানি আমার মন সায় দিচ্ছিল না এটা সুইসাইড। তবুও মনকে মানিয়ে চলে আসি। সাফওয়ানের সাথে আপনার আগে থেকেই কোনো সম্পর্ক? হয়তো হ্যাঁ, আমি নিজেই জানি না। তবে এবার সাফওয়ান বাঁচবে না। ওর কাছেই লুকিয়ে আছে আমার সকল অজানা রহস্য। সব প্রশ্নের উত্তর সাফওয়ানের কাছেই পাব গো। প্রমুখ একটু থামল, সিরাতের মুখের দিকে তাকিয়ে বলল, এবার বলো, তুমি কি চাও?
মায়ের হত্যার প্রতিশোধ নিবে নাকি আমি নিব? সিরাত জানতে চাইল। যত খারাপ কাজই করুক, পুলিশের হাতে ধরিয়ে দিন। এভাবে প্রতিশোধ নেওয়া ভালো হবে না। প্রমুখ বাঁকা হাসল, হিসিয়ে বলল, তুমি চাও আর না চাও, সাফওয়ান মরবেই। সিরাত হঠাৎ তাকে হারানোর ভয়ে চুপসে গিয়ে বলল, দোহাই লাগে, আমাকে ভালোবাসার হাতে আর কারো রক্ত লাগুক আমি চাই না। আইন ওদের উপযুক্ত শাস্তি দিক, তবুও আপনি কখনো হাত নোংরা করবেন না, কথা দিন গু। প্রমুখ রেগে গেল, চোয়াল শক্ত করে বলল, এই যুগের আইন কেমন হয় কোনো ধারণা আছে? টাকা ঢাললেই ফাঁসির আসামি পালিয়ে যায়, আর ওই সাফওয়ান আরও আগেই মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যাবে। তখন তখন তো আমার খুব ভালো লাগবে, এই যে আমার আত্মা শান্তি পাবে না, তোমাকে ব্যর্থ মেয়ে বলে তাচ্ছিল্য করবে। তখন কি উত্তর দিবে তুমি? সরি সিরাত, তোমার মায়ের হত্যার প্রতিশোধ না নিলেও আমার বাবা মায়ের খুনির মুখোশ টেনে হিচড়ে বের করার জন্য সাফওয়ানকে লাগবেই। তাই তোমার কথা শুনতে পারবো না। এই হাত একবার খুনের কাজে লিপ্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। ওর মাংস আমি কুত্তাকে খাওয়াবো গো। সাফওয়ান বাবা, ফ্রি আছো? দুপুরের লাঞ্চ করে সবেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফওয়ান। ফুপির কল পেয়ে দ্রুত রিসিভ করে। শুরুতেই এই কথায় কপাল কুঁচকে গেল তার। আস্তে ধীরে জবাব দিল, জিবি ফুপি। বলো। লাবণ্যর অনেক জ্বর বাবা, একা বাসায় কি করব বুঝতে পারছি না, ওষুধ এনে দেওয়ার ও মানুষ নেই, তুমি একটু আসবে? সাফওয়ান হতভম্ব হয়ে শুয়া থেকে উঠে বসল। লাবণ্যর হঠাৎ জ্বর তাকে ভাবাচ্ছে। মেয়েটা ছটফটিয়ে চলে, উড়ু উড়ু মন, কখনো তো সহজে অসুস্থ হয় না, তাহলে কি থাপ্পড় খেয়ে জ্বর বাঁধালো? ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। কেন জানি তার অবচেতন মন বলছে লাবণ্যর জ্বরের পেছনে সম্পূর্ণ দায় নিজের। সেই ঘটনার জন্যই জ্বর এসেছে মেয়েটির, তাই অপরাধবোধ অনুভব হল মনে। মেয়েটার আবেগী বয়স, কখন কি করে বসে বলাও যায় না, তাই পুচকে মেয়েটা যা ইচ্ছে করুক, না বুঝে উল্টা পাল্টা বলে ফেলে, তাই সেও এত বড় ছেলে হয়ে উল্টো আঘাত করবে। এতে বাচ্চাদের সাথে তার তফাৎ রইল কই? আহারে, একটু বেশিই ব্যথা পেয়েছে বোধ হয়। সাফওয়ান ফোন কানে নিয়ে বলল, হোয়াটসঅ্যাপে ওষুধের নাম টেক্সট করে পাঠিয়ে দাও, বিকেলে নিয়ে যাব। আর লাবণ্যকে বলো আমি আসছি। সারাদিন না খাওয়া, জ্বরের ঘোরে অচেতন অবস্থায় পড়ে আছে, একটু পর পর কি সব একা একা বলছে। আমি সত্যি ওকে নিয়ে আর পারি না, তুই এসে আমাকে একটু রক্ষা কর বাবা, মেয়েটাকে বুঝা। এখনো বাচ্চামো করলে চলবে? ফুপির কথায় সাফওয়ান ভয় পেয়ে যায়। চুনোপুটি মেয়েটা আবার জ্বরের ঘোরে তার নাম বলে দিবে না তো? এতই জ্বর বাঁধিয়েছে যে নিস্তেজ দেহে পড়ে আছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এত জ্বর কিভাবে হলো? আগে আয়, সব বলছি। রাখলাম, লাবণ্যকে খাওয়াতে হবে। কল কেটে দিলেন উনি। সাফওয়ান বসে বসে ভাবতে লাগল, মনে করতে থাকে মেয়েটির মুখ। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে বলল, নিজের গায়ে কলঙ্ক লাগানোর জন্য কেন এত তাড়া কেন? আমার নিকটা আসলে যে সবাই জলে পুড়ে যায়, অভিশাপের আগুনে ধ্বংস হয়। এসব বুঝেও নিজ ইচ্ছায় আগুনে ঝাঁপ দিতে এসেছিস, তুই অনেক ভালো মেয়ে, খুব ভালো থাক। তার ভাবনার মাঝেই কেউ একজন সাফওয়ানের ঘরে প্রবেশ করল। গম্ভীর কণ্ঠে বলল, বাসা থেকে কাল বের হয়েছ কেন? সাফওয়ান চমকে তাকায়। বাবাকে দেখে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তাহলে কি করব? কতকাল ঘরে লুকিয়ে রাখবে আমায়? কথা ছিল সিরাতকে এনে দিবে। কোথায় তোমার কথা রক্ষা গ? শুনলাম ওই ভদ্রমহিলাই নাকি সিরাতের মা গে। তৎক্ষণাৎ চুপসে গেল সাফওয়ান। হালকা ঢোক গিলে বলল, হ্যাঁ, ভালো হয়েছে। মহিলাটির পাখা গজিয়েছিল কি ধূর্ত বুড়ি। ওর মেয়েটাও নিশ্চয়ই একটা নাগিন। সেই কাল লাগিনকেই পাওয়ার জন্য তোমার এত তাড়া? মা যেমন মেয়ে তো আরও দ্বিগুণ হওয়ার কথা। নিজের মরণ নিজে ডেকে আনছ? সাফওয়ান বিছানা থেকে উঠে দাঁড়ায়। বাবার সামনে দাঁড়িয়ে কাটকাট গলায় বলল, সিরাতকে নিয়ে একটাও বাজে কথা নয়। ওর মা বাড়াবাড়ি করেছিল তাই মরেছে, এতে সিরাতের হাত নেই।
হয়তো ভিডিও সিরাত দেখেইনি। তাহলে অনেক আগেই আমাকে বলতো। সাফওয়ান থামল। বড় বড় শ্বাস ফেলে পুনরায় বলল, এসব আলাপ বাদ। সিরাতকে 2 দিনের মধ্যে আমার নিকট চাই। ছেলের কথায় তিনি তেলেবেগুনে জ্বলে উঠল। সে জীবনেও সজ্ঞানে নিজেদের শত্রু ঘরে আনবে না। বিদেশ থেকে কম কষ্টে দেশে আনেনি। শুধু সিরাতকে নিয়ে আসার লোভ দেখিয়ে তাইমা খানমকে খুন করিয়েছে। তখন তিনিও জানতেন না ওই মহিলাই সিরাতের মা। জানলেও তার কোনো অনুভূতি ছিল না। শত্রু তো শত্রুই, এসবে আবার মায়া দয়া দেখানোর কি আছে? তাইমা খানমকে খুব কষ্টে ছেলেকে দিয়ে খুন করিয়েছে, তাও কত শর্ত। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে, কথায় কথায় শর্ত। সাফওয়ানের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, সে দেখা যাবে। ভুলে যেও না কত কাঠখোট্টা পুহিয়ে তোমায় এয়ারপোর্ট থেকে বের করেছি। এক প্রকার চোর যাকে বলে। তোমার নামও সব জায়গায় বাদ দিতে হয়েছে। এত কিছু কার জন্য করেছি? শুধুমাত্র তোমার জন্য। আমি শেষবারের মতো কাটকাট গলায় বলে দেই, বাইরে বেরিয়ে নিজের মরণ ঘাড়ে ডেকে এনো না। প্রমুখের লোক বিদেশ যাওয়ার পর থেকেই তোমাকে সব জায়গায় খুঁজছে। এটাও শুনে রাখো, একদিন রাস্তায় দেখলেই খুন করে ফেলবে গি। তুমি থাকতেই আমার ক্ষতি করবে। আমি চেষ্টা করছি। প্রমুখের ব্যবস্থা শীঘ্রই করব। 1 পিঁপড়ের থেকে 1 পিঁপড়ে বেশি ভয়ঙ্কর হয়। তাদের কামড়ে বেশি পুরায়। ওই দিনই উচিত ছিল প্রমুখের চ্যাপ্টার ক্লোজ করার। কিন্তু সাফওয়ান মাঝপথেই তাকে থামিয়ে বিরক্তে চিৎকার করে বলল, এসব কাহিনী বাদ দাও। মেরে ফেলো ওকে। আমার আর সহ্য হয় না। নয়তো আমাকে একবার সুযোগ করে দাও। ওর কল্লা কেটে দেয়ালে টানিয়ে রাখব। ছেলের মাথায় হাত বুলিয়ে দরজার নিকট যেতে যেতে বলল, নাহ বাবা, আর মাত্র কয়েকটা দিন আমার কথা শুনে চলো। খুব সাবধানে। বাসার বাইরেও পা দিবে না। আগে আমাকে সব প্ল্যান করতে দাও, তারপর স্বাধীনভাবে বাইরে যাবে। কিরে মাদারবোর্ড, কাজ বাদ দিয়া কার লগে কথা কস? রায়হান কথা বলছিল ফোনে। হঠাৎ কোথা থেকে এসে আহাদ চেয়ার পেতে বসল তার পাশে। তৎক্ষণাৎ মুখ দিয়ে একের পর এক বের করল অশ্রাব্য ভাষা। আহাদের মুখে যেন রসকস কিছুই নেই। সারাক্ষণ বাজে বাজে কথা আর গালিগালাজ নিয়েই পড়ে থাকে। মনে হয় সবসময় মাথায় আগুন ধরে আছে। রায়হানের মেজাজ চটে গেল। সে সাধারণত বড় বোনের সাথে কথা বলছিল। ফোনে দ্রুত কথা শেষ করে এক লাথি বসালো আহাদের পায়ে। চিবিয়ে চিবিয়ে বলল, মাঙ্গের নাতি, মুখ বন্ধ কর। ছুরি দেখছ? এক কূপ দিয়ে ঠোঁট কাইটালামু। আহাদ তেতে উঠে চেয়ার ছেড়ে উঠে রায়হানের কলার চেপে ধরে শক্ত গলায় বলল, তোরে আমি বসাইয়া রাখমু? নটির ছেলে, কোনো মায়ার লাগে পীড়িত করস্ক? কয়দিন ধরে আমি লক্ষ্য করতাছি, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। রায়হান রাগে কাঁপছে। সে তার শক্ত হাতে নিজের কলার ছাড়িয়ে নিল। উল্টো আহাদের গলা চেপে ধরে হিসিয়ে বলল, তোর বইনের সাথে পীড়িত করি শালা। আর কি কি কর্মু জানিসই তো। বোনের কথায় রক্ত উঠে গেল আহাদের। সেও দুহাতে গলা চেপে ধরল রায়হানের। কেউ কারও থেকে কম না। সর্বোচ্চ শক্তি দিয়ে একজন আরেকজনের গলা চেপে ধরে আছে। আহাদ উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করল। রায়হানও বকছে। তাদের এই হঠাৎ হঠাৎ আক্রমণে কবির অতিষ্ঠ। এই ভালো, এই খারাপ, কিছুই বুঝার উপায় নাই। মাঝে মাঝে সম্পর্ক হয় মায়ের পেটের ভাই, আবার হুট করেই সাপে নেউলে। কবির একটু দূরেই রোদে দাঁড়িয়ে স্টাফদের কাজ বুঝাচ্ছিল। এমনিতেই রোদে কাজ করে অবস্থা কহিল। মাথা অলওয়েজ গরম তার। তীব্র গরমে এসবের মধ্যে দুজনের হাতাহাতিতে মেজাজ আরও বিগড়ে গেল। পেছন ঘুরে এই কান দেখে দীর্ঘশ্বাস ফেলল সে। ইচ্ছে করল দুইটার গলায় ছুরি বসিয়ে এক টান দিতে। শালা, বসো জ্বালায়, পার্টনারও গুলাও বেয়াদব, তার ছেঁড়া, অভদ্র। সময় নেই, সুযোগ নেই। ঝগড়া বাঁধিয়ে ফেলে। শার্টের পিঠে মুখ মুছে এগিয়ে গেল সে। কাছাকাছি যেতেই চোখে পড়ল কিছুটা দূরে প্রমুখ হনহনিয়ে তাদের দিকেই আসছে। তৎক্ষণাৎ চুপসে গেল। ধীর পায়ে হেঁটে কাছে এসে দিল এক ধমক। ওই শুইরের বাচ্চারা, থাম কইলাম। স্যারের হাতে মরার ইচ্ছে হয়েছে তাই না? দুইজন ছাড়বি নাকি গুলি কইরা দিমু? তার কথায় কেউ কোনো উত্তর দিল না। আহাদ রাগে ফোঁসফোঁস করছে।
মারামারির তালে কে কোথায় তারও হুঁশ নেই। রায়হান আহাদের চুল খামচে বলল, তোরে উচিত শিক্ষা দিমু আজ। খুব বাড়ছিস মাদারবোর্ড। আমার বোনের কথা কইলি ক্যা? তোর প্রেমিকাগুলোরে সব আমার বিছানায় নিমু। রায়হানের রক্ত উঠে যায়। আহাদের পেটে ঘুষি দিতেই আহাদও পাল্টা আঘাত করে এক পর্যায়ে আহাদ একটানে রায়হানের শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান হতবিহ্বল। সে নিজের দিকে তাকিয়ে আহাদের চোয়াল বরাবর ঘুষি দিল। এবার কবিরের ভয় বাড়ল। এ যে আস্তে আস্তে আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আর 1 মিনিটের মাঝেই প্রমুখ এখানে উপস্থিত হবে। সে তড়িঘড়ি করে তাদের মাঝখানে গিয়ে থামাতে চায়। তৎক্ষণাৎ দুজনের উল্টা পাল্টা আঘাতে কবিরের চুলেও টান পড়ল। অবশেষে রায়হান আর আহাদের রাগের শিকার হল বেচারা নিদোষী কবির। দুজনেই তাদের রাগ ঢালছে কবিরের চুলে ও শার্টে। রায়হান পারছে না শার্ট ছিঁড়ে ফেলতে। শেষ পর্যায়ে কবির ভয়ার্ত চেহারায় চিৎকার করে বলল, স্যার, এই নুটির পোলাদের থামান। মাইরা ফালাইল আমারে। কুত্তার বাচ্চা থাম কইছি। একবার এখান থেকে বের হই। সবগুলারে চাক্কু দিয়া কুচি কুচি কর মুগু। তার কথার মাঝেই প্রমুখ বড় বড় পা ফেলে তাদের সামনে থামল। ভর দুপুরে অফিসের খোলা জায়গায় এই অবস্থা দেখে চোয়াল শক্ত হয়ে যায় তার। 3 জন দামড়া যুবকদের মাঝে কি উশৃঙ্খল ঘটনা। আশেপাশের ছেলেপুলে কাজ বাদ দিয়ে তামাশা দেখছে। মিটি মিটি হেসে গড়াগড়ি খাচ্ছে। তারা প্রমুখের চোখের ভাষা বুঝেই চুপসে গেল। মন দিল কাজে। এমন বেয়াদবি বাচ্চাদের মতো হাতাহাতি দেখে তার রাগ তরতর করে বাড়ল। প্রমুখ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। পারছে না সবগুলোর হাড্ডি গুঁড়া করতে। তখনও 3 জনে একে অপরকে মারছে। নাক, মুখে রক্ত আর গায়ের জামার খুবই করুণ অবস্থা। প্রমুখ দুহাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার ছাড়ল, শুয়োরের বাচ্চা! সবগুলার মাংস রাস্তার নেড়িকুত্তারে খাওয়াবো। তোদের এই কারণে অফিসে রেখেছি, ঝগড়া করার জন্য? নিজেরাই যদি এমন উশৃঙ্খল করস, বাইরের লোক সুযোগ পাব না? আজ নিজেরা ঝগড়া করস, কাল বাকিরাও শুরু করব। খুব স্বাধীনতা দিছি, তাই না? আজ থেকে আমার অনুমতিতে 1 পা নড়লেই একদম মেরে ফেলব। প্রমুখের হুঙ্কারে 3 জন ধরফরিয়ে উঠল। মুহূর্তেই এক সিরিয়ালে মাথা নত করে দাঁড়াল। গায়ের ছেঁড়া শার্ট খুব কষ্টে তাদের দেহে ঝুলে আছে। ভয়ার্ত কণ্ঠে হালকা ঢোক গিলে রায়হান বলল, সরি স্যার, ইচ্ছে করে করি নাই স্যার। ওই আহাদ আমাকে চেতাই দিছিল গো। তুই আমার বোন, তুইলা বাজে কথা কইসিস গে। প্রমুখ রক্তচক্ষু মেলে ফের চিৎকার করল। তৎক্ষণাৎ চুপ হল সবাই। কবির, আহাদ আর রায়হানের গায়ের শার্ট এই চুলোচুলির মাঝে আস্ত নেই। আহাদ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে রায়হানেরটা, কিন্তু কবির আর আহাদেরটা যে কে ছিঁড়েছে তার হদিস নেই। প্রমুখ চোয়াল শক্ত করে আগুন চোখে তাকিয়ে পুনরায় ধমকে উঠে, মস্তিষ্ক গরম করে দিয়েছিস তোরা? ইচ্ছে করছে? এসব কবে থেকে শুরু করেছিস? জংলি একটা ভাত দিয়ে জংলি পালছি। প্রমুখ থামল, ফের চিবিয়ে বলল, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। সব কটা আগের মতো পরিপাটি হয়ে আয়। খুব শখ দস্তাদস্তি করার, তাই না? ওকে, নেক্সট বুধবার অফিসের নিচের মাঠে তোদের 3 জনের খেলা হবে। উপহার হিসেবে পাবি RFL এর বদনা। চলবে? 3 জন ভয়ে কাচুমাচু করা শুরু করল। চুপসে যাওয়া মুখে কাদো কাদো হয়ে মাথা ঝাঁকায়। অর্থাৎ চলবে? প্রমুখ দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল, দূর হ। 5 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই। কথা শেষ হতেই 3 জন দৌড়ে পালিয়ে গেল। এক্সট্রা পোশাক না থাকায় কবির কাদো কাদো হয়ে বলল, এবার হলো তো? উলঙ্গ হয়ে থাক শালা। আহাদ দাঁত কটমট করে তাকায়। রাগে জিদে এক টানে ছেঁড়া শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান নিজের মুখের এমন বেহাল অবস্থা আয়নায় দেখে লজ্জা পেয়ে গেল। মুখের রক্ত ধুয়ে আসল। আয়নায় নিজেকে দেখে অসহায় কণ্ঠে বলল, আমার নতুন শার্ট। ওই জানোয়ারের জন্য এসব হলো। এবার শার্ট কিনে দে নটির ছেলে। তুই কিছু করস নাই? আহাত তেরে গেল তার দিকে। কবির নাকের কাছের রক্ত টিস্যু দিয়ে মুছল। নাক মুখ কুচকে ছেঁড়া শার্ট খুলল। প্রমুখের কাছে যেতে যেতে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে বলল, আর মাত্র 2 মিনিট আছে শালা। স্যার যদি আবার এসব দেখে জুতা গলায় পরিয়ে পুরো শহর ঘুরাবে।
কথা শেষেই হঠাৎ লজ্জায় চলে গেল। আজকের ঘটনায় সে নিরপেক্ষ। তার কোনো দোষ নেই। মারিয়া যদি জানে তার ইজ্জতের ফেলুদা হয়েছে, সর্বনাশ। সে কিভাবে তার সামনে দাঁড়াবে? মেয়েটি যা তা বলে লজ্জা দিবে, হাসবে, এসব ভেবেই মুখটা কালো হয়ে গেল কবিরের। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করল আহাদকে। বাইরে অন্য স্কুল ছেলেপুলে সবাই তাদের দেখে হাসতে শুরু করল। পেট ফাটা হাসি হেসে লজ্জা দিচ্ছে। এতে কবির উদাম দেহে নিজেকে দেখে আরও লজ্জা পেল। বড় বড় পায়ে প্রমুখ সামনে দাঁড়াতেই সেও বাঁকা হাসল। টিপ্পনি কেটে বলল, দারুণ কবির, তোমার রূপের আগুনে মারিয়া আজ ঝলসে যাবে। একটু থামল সে। ফোন বের করে কয়েকটি পিক তুলে